ঠিক আছে বাবারা, আশা করি সবাই ভালো আছো। তোমরা বলছিলা যে তোমাদের এই কয়েকটা দিনে তোমাদের প্রবলেমগুলো যেন আমি খুব সুন্দরভাবে দেখিয়ে দিই এবং মেডিকেলে যেইগুলাই আসবে ঠিক সেইগুলাই দেখাবো। তুমি দেখো, এইখান থেকে তুমি মেডিকেলে শিওর কমন পাবা, শিওর শর্ট একটা সাজেশন ক্লাস। এবং তোমাদের মেইনলি যে সমস্যাটা ছিল ম্যাথ, তুমি ম্যাথ সলভ করতে পারো না। আমি জিৎ ভাইয়া, ঢাকা মেডিকেল কলেজ, তোমাদের জন্য নিয়ে আসছি এই শিওর শর্ট একটা সাজেশন। তুমি এই টাইপগুলো করে যাও, এইখান থেকে কমন পাবা। ইভেন আমি তোমাকে একটা পিডিএফ প্রোভাইড করতেছি। তুমি জানো 1988 থেকে 2025 সাল পর্যন্ত বিগত 36 বছরে, 36 না 37 কত হয়, আচ্ছা যে কয় বছর হলো এটা তুমি হিসাব করে বলবা, বিগত 36 37 বছরে যত ধরনের ম্যাথ আছে সেইটা একটা কম্প্যাক্ট করে তোমাকে দিচ্ছি। তাহলে চিন্তা করো কতটা কষ্ট করা লাগছে এই কয়েকটা দিন। তুমি জাস্ট শুধু এই যে 2 বা 3 4 পেজের পিডিএফটা সলভ করে চলে যাবা। কিন্তু ম্যাথটা কেমনে সলভ করতে হয় তুমি এখন টেকনিকটা শিখবা আমার কাছে। ঠিক আছে বাবারা, তুমি জাস্ট এখন কি জানবা, সূত্র জানবা, টেকনিক জানবা, আর ম্যাথগুলো সলভ করে চলে যাবা পিডিএফটা দেখে। ঠিক আছে, আর এখন তোমাকে যেই জিনিসটা শেখাবো এটা একটা বস টেকনিক। ওকে চলো, কেমিস্ট্রি। কেমিস্ট্রির ম্যাথ প্রবলেম সলভ করবো আজকে আমরা, যেহেতু তোমরা বলছো এবং এটা খুবই ইম্পর্টেন্ট। সেই জিনিসগুলাই তোমাদেরকে দেখাবো। আর তোমাদের কোথায় কি সমস্যা আছে সুন্দর করে কমেন্টে জানিয়ে দিও, আমি চেষ্টা করবো এগুলোও তোমাদেরকে সলভ করে দেওয়ার। আর কি ব্যাপার, তোমরা হচ্ছে একটু হলেও জানাইও যে না তোমরা উপকার পেয়েছো কিনা। ঠিক আছে, মেডিকেল পরীক্ষা দিয়ে এসে তুমি শিওর থাকো আমার কথা তোমাকে মনে করতেই হবে। কেমিস্ট্রি একটু যদি দেখো, কেমিস্ট্রিতে ম্যাথ আসার জায়গা খুব কিন্তু বেশি জায়গা নাই। কোথা থেকে আসতে পারে, ফার্স্ট পার্টের দিকে আসো। প্রথম অধ্যায়ে দুইটা জিনিস আছে, একটা ভর পরিমাপ আছে পল ভঙ্গি ব্যালেন্সের ক্ষেত্রে, দুই রাইডার ধ্রুবক নির্ণয়ের একটা ব্যাপার আছে। এই দুইটা জিনিস আসলেও আসতে পারে, না আসলেও না আসতে পারে, খুব বেশি ইম্পর্টেন্ট না। 2 অধ্যায়, এইখান থেকে ল্যামডা, ই, এই ধরনের সূত্র যেগুলো আছে সেই জায়গা থেকে ম্যাথ আসতে পারে, গুণগত রসায়ন। যে আর এইচ ইকুয়ালস টু 1/λ ইকুয়ালস টু আর এইচ ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার, এটা তোমরা জানো, ই 1/n1 স্কোয়ার। এগুলো খুবই সিম্পল জিনিস। এবং একটা মজার ব্যাপার, মেডিকেলে কখনো আর এইচ এর মান দিয়ে প্রশ্ন আসে না, মানে আর এইচ 5 আর এইচ/36 এইভাবেই থাকে। ক্লিয়ার? তো ওইটা খুব বেশি তোমার জন্য প্যারা না। যেইগুলা প্যারা সেইগুলা দেখাই দিব, দেখাই দেওয়ার পর মেডিকেলে যেগুলো আসছে তুমি সেগুলো সলভ করতে পারবা। বিলিভ মি, আমার উপর ভরসা রাখ। মাত্র 10টা ম্যাথ তোকে দেখাবো মেডিকেলে আসার মতো। এই 10টা ম্যাথ থেকে তুই টাইপ কমন পেয়ে যাবি। ইভেন কপাল ভালো থাকলে এই ম্যাথই চলে আসবে, বলে দিলাম। ওকে, এটা হচ্ছে তোমার জিত বাবার কথা। চলো, আর যেটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট 2 অধ্যায়ে, সেইটা হচ্ছে তোমার দ্রাব্যতার ম্যাথ। এই ম্যাথ খুবই ইম্পর্টেন্ট। 4 অধ্যায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 4 অধ্যায় থেকে প্রশ্ন না আসলে তুমি আমার নাম পাল্টাই দিবা। 4 অধ্যায় রাসায়নিক পরিবর্তন, এইখান থেকে ম্যাথ আসার জায়গায় আছে একটা, সেটা হচ্ছে পিএইচ। পিএইচ নির্ণয় যদি শিখতে পারো তাহলে তোমার ম্যাথ কমপ্লিট। তোমরা অনেকে বলছো পিএইচ নির্ণয়ে ঝামেলা হয়, সুতরাং এইটার মধ্যেই তোমার পিএইচটা আমি কমপ্লিট করে দিব, এটা নিয়ে তোমার চিন্তার কোনো কারণ নাই। ওকে, এরপর সেকেন্ড পেপারে চলে আসো। প্রশ্ন দেওয়ার কিন্তু খুব বেশি জায়গা নাই ম্যাথের ক্ষেত্রে। প্রথম অধ্যায় আছে পরিবেশ রসায়ন। পরিবেশ রসায়ন থেকে যদি প্রশ্ন হয়, আরএমএস বেগ থেকে প্রশ্ন হইতে পারে। তোমরা সূত্র জানো, খুবই সিম্পল একটা ব্যাপার স্যাপার। শক্তি, ই ইকুয়ালস টু 3RT/3/2 nRT, এইসব জিনিসপত্র থেকে আসতে পারে। আর কি আসতে পারে, বয়েল চার্লসের সূত্রগুলা, P1 V1 = P2 V2 P=nRT, বেসিক্যালি ওই সূত্র থেকে প্রশ্ন আসতে পারে। খুবই সিম্পল সিম্পল প্রশ্ন আসে, তুমি মেডিকেলের প্রশ্ন দেখলেই বুঝতে পারবা। 3 অধ্যায়টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3 অধ্যায় থেকে প্রশ্ন আসবে আসবে আসবে। 3 অধ্যায়টা খুব ভালোভাবে পড়তে হবে। এইখানে মেইনলি যে জায়গাটা ইম্পর্টেন্ট, ঘনমাত্রা রিলেটেড ম্যাথ। ঘনমাত্রা রিলেটেড ম্যাথটা প্রচুর লেভেলের ইম্পর্টেন্ট, আমরা এই জিনিসটাই দেখানোর চেষ্টা করব। আর 4 অধ্যায় তড়িৎ রসায়ন খুব বেশি ইম্পর্টেন্ট বলে মনে হয় না, মানে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার কিন্তু কোশ্চেন বেশি আসতে দেখা যায় নাই। এইখান থেকে ওই W=Z/IT, এইখান থেকে একটা প্রশ্ন আসতে পারে। আর বড়জোর বিভব, কোষ বিভব, এই দুইটা জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। শেষ, কেমিস্ট্রি থেকে প্রশ্ন দেওয়ার আর কোনো জায়গা নাই, যতগুলো বলছি এই সব জায়গা থেকে প্রশ্ন আসবে। এখন চলো আমরা দেখি কিভাবে ম্যাথটা সলভ করতে হয়। তুমি ম্যাথ সলভটা একটু দেখো, চলো আমরা একটু দেখি। এই যে দেখো জিনিসটা কি, এই যে জিনিসটা আমি তোমাদেরকে দিতেছি, এটা হয়তো একটু ঝাপসা দেখাইতেছে, কিন্তু একটু বড় করি, ওয়েট, একটু বড় করি, একটু নিচে নামাইলাম। এই যে জিনিসটাতে লেখা যেটা আছে, 1900
88 থেকে 2025 পর্যন্ত মেডি ম্যাথ সলভ। ওকে, এখানে চ্যাপ্টারের নাম দেওয়া আছে গুণগত রসায়ন। মেডিকেল ভর্তি পরীক্ষা 23-24 একটা প্রশ্ন আসছে, সেটা দেওয়া আছে, উত্তর দেওয়া আছে। তারপরে দেখো আমি যদি আরেকটু দেখাই তোমাকে, একটু উপরে তোলাইলাম, এই যে একটা প্রশ্ন, এটা মেডিকেল ভর্তি পরীক্ষা 86-90, মানে 90 সাল 85 সাল দুইবার প্রশ্ন আসছে, এখানে ওই সালটা লেখা আছে। তা দেখো কত সালের প্রশ্ন আমি তোমাকে এনে দিছি, এক জায়গায় করে দিছি। এই পিডিএফটা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার কেমিস্ট্রি পিডিএফটা তোমরা কমেন্ট সেকশনে পেয়ে যাবা। কিন্তু তার আগে তোমাকে ক্লাসটা করতে হবে, না হলে কিন্তু এই পিডিএফ দেখে শুধু মুখস্থ করে গেলাম উত্তর, ব্যাপারটা এটা না। তোমাকে শিখতে হবে এই আনসারগুলো তুমি আসলে জানো কিনা, কিভাবে সলভ করতে হয়, এই প্রসেসটাই শেখাবো। ওকে বাবারা, চলো আমরা খুব বেশি দেরি করব না, আমরা পরের পেজে যাই। এই দেখো এইখানে পেজে অনেকগুলো প্রশ্ন আছে। এইটা মেডিকেল ভর্তি পরীক্ষা 3-4 2003-4 আসছে। দেখো পিএইচ এর ম্যাথ, মানে 4 অধ্যায় থেকে পিএইচ এর ম্যাথ ছাড়া আর কোনো ম্যাথ নাই। বোঝা গেছে? এটা ফার্স্ট পেপারের জিনিস, সেকেন্ড পেপারেরও পিডিএফ আছে, ঠিক এরকম একটা পিডিএফ আমরা তোমাদেরকে প্রোভাইড করব। এবং তুমি বিশ্বাস করো, এই যে জিৎ ভাইয়া তোমাদের জন্য যে পরিশ্রমটা করছে না ঘুমিয়ে, ঠিক আছে, 12 তারিখে পরীক্ষার হলে তুই এর ফলটা পাবি, তখন তুই আমার নামটা বলিস। হ্যাঁ, চলো আমরা দেখি প্রশ্ন। দেখো প্রশ্ন বলছে 5% সোডিয়াম কার্বনেটের, বাংলা হাতের লিখে আমার খুবই খারাপ, ঠিক আছে, একটু মানায় নাও। আমরা প্রশ্নটা দেখি, হ্যাঁ প্রশ্নটা দেখি, থিমটা হচ্ছে কিভাবে সলভ করব। সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা কত? দেখো আমি কয়েকটা জায়গায় দাগ দিছি, সব জায়গায় কিন্তু দাগ দিই না। তুমি প্রশ্ন পড়ার সাথে সাথে তোমার কিওয়ার্ড গুলা ফাইন্ড আউট করা শিখতে হবে। যেমন 5% বলে দিও, তার মানে এটা একটা X%, রাইট? এটা এখান থেকে তুমি এম এর মানটা পাবা, সোডিয়াম কার্বনেট। কয়েকটা জিনিসের এম এর মান মুখস্থ করতে হবে। যেমন মানে পরীক্ষার সময় তো বের করার সুযোগ নাই, তুমি কি বের করবা যে একটু বের করে দেখি তো, সোডিয়ামের 23, 23 দুগুণে 46, কার্বনের 12, যোগ করি 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 করে বের করি, মুখস্থ, এত কথা বলে লাভ নেই। সোডিয়াম কার্বনেট 106, ঠিক আছে। সোডিয়াম ক্লোরাইড 58.5, সোডিয়াম হাইড্রোক্সাইড 40, HCl 36.5, H2SO4 98, K2CR2O7 294, পটাশিয়াম ডাইক্রোমেটের 294, এটা কিন্তু মাস্ট মুখস্থ রাখতে হবে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 154, KClO3 পটাশিয়াম ক্লোরেট KClO3 পারক্লোরেট, পটাশিয়াম পারক্লোরেট, এটা হচ্ছে 122.5, 122.5। এই কয়েকটা মান মুখস্থ করতে হবে, কিচ্ছু করার নেই, তুমি মুখস্থ করবা। মুখস্থ করলে তুমি শিওর থাকো এখান থেকে কমন পেয়ে যাওয়া প্রশ্ন, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই বাবা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু সলভ করার চেষ্টা করি। এইটার সূত্র তাহলে আমরা কি জানি, S ইকুয়ালস টু 10x/m, তাই না? শর্টকাট পার্সেন্টেজ দেওয়া আছে, সূত্র বসে দাও। 10 ইন্টু x এর মান 5 ডিভাইড বাই m এর মান 106। ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশনটা একটু জটিল, করলে করা যায়, কিন্তু আমি করব না। আমি কেন করব না? তুমি এটা করে টাইম নষ্ট করবা, আমি এটা করব না। আমি তো একটু ভণ্ড, আমি হ্যান্ড ক্যালকুলেশন শেখাচ্ছি, দ্যাট মিনস আমি তোমাকে বাটপারি বুদ্ধি শেখাচ্ছি। তুমি অনুশীলনী কোশ্চেন সলভ করছো কিনা বলো? অবশ্যই অনুশীলনী কোশ্চেন সলভ করছো। করতে করতে মুখস্থ হয়ে যাওয়ার কথা যে 10% সোডিয়াম কার্বনেট, এটা পরীক্ষায় অ্যাভেলেবেল আসে, তাই না? যে কোনো জায়গায় তুমি কোচিং এ পরীক্ষা দাও, মেডিকেলে পরীক্ষা দাও, কোশ্চেন সলভ করতে দাও, দেখো এই প্রশ্নটা আসছে। 10% সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা তুমি জানো 0.94 মোলার। এটা করতে করতে মুখস্থ হয়ে যাওয়ার কথা। 10% সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা কত? 0.94 মোলার, তাই না? তাহলে 5% বলছে, 5% কি 10%-এর অর্ধেক না? তাহলে আমি যদি এই 0.94 এর অর্ধেক করে দিই, তাহলে নিশ্চয়ই 5%-এর ঘনমাত্রা পেয়ে যাব। সহজ, ইজি। এইটা ভাগ করা খুবই ইজি। 0.4 হবে, 47 বা 48 হবে। কারণ কি 45 দুগুণে 90, তাহলে 45-এর উপরে গেলে 94-তে চলে আসবা। 47, 7 দুগুণে 14, 4 হাতে 1, 4 দুগুণে 8 1 9, 0.47 হয়ে গেল, মোলার আনসার হয়ে গেল। কত সহজ না? তুমি এইভাবেও ক্যালকুলেশন করতে পারো। তুমি যদি এখন জিজ্ঞেস করো যে বাবা এইভাবে করলে কি হবে না, অবশ্যই হবে, কিন্তু আমার দরকার কি, খুবই কম সময়ে তোমাকে শেখাচ্ছি হ্যান্ড ক্যালকুলেশন, তোমাকে তো একটা বেসিক শেখাচ্ছি না। তুমি বলছো তোমার ম্যাথে ঝামেলা লাগে,
তোমার ম্যাথটা আমি শেখাচ্ছি যে কতটা সহজে করা যায়, পরীক্ষা আসলে কি করবা, তাই না? 30 সেকেন্ড মতো টাইম পাবা, এখন একটু বাড়বে কারণ 1 ঘন্টা 15 মিনিট যেহেতু দিছে। সো ম্যাথটা কত দ্রুত সলভ করা যায় আমি তোমাকে সেই টেকনিকটা শেখাচ্ছি, এইটাই তো কাহিনী নাকি? নাহলে তো আমি ক্যালকুলেটর ধরে সুন্দর করে আরো এটা 1000 W/MB বেসিক দিয়ে করাইতে পারতাম, দরকার নাই তো। যেভাবে ইচ্ছা তুমি করো, আমার দরকার আনসার, তুমি আনসারটা মিলাইতে পারলে হইলো। সে ভুল মেথডে হোক আর ঠিক মেথডে হোক, তুই মিলাই দে আনসার, ব্যাপারটা এরকম। ওকে, চলো পরের প্রশ্নে যাই। এটা দ্রাব্যতার ম্যাথ, গুণগত রসায়ন থেকে আসছে। 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এত গ্রাম লবণ, দেখেই বুঝতে পারতেছো এটা হচ্ছে দ্রব দেওয়া, দ্রব। 25 গ্রাম পানি, এটা দ্রাবক দেওয়া, ভালো করে বুঝো, এটা দ্রাবক দেওয়া। ওকে, উৎপন্ন করে তাপমাত্রায় লবণের দ্রাব্যতা কত, এস বের করতে বলছে। দ্রাব্যতার সূত্র হচ্ছে দুইটা আছে, এস। দেখো দুইটার ক্ষেত্রে ভর দেওয়া আছে না, ভর দেওয়া আছে। যদি ভর দেওয়া থাকে বাবা, তখন সূত্রটা হবে উপরে দ্রব নিচে দ্রাবক ইন্টু 100%। পার্সেন্ট না দিলেও চলে, ঠিক আছে? এইটা হচ্ছে সূত্র। আবার একটা সূত্র আছে, যদি এককের কথা বলে দেয় তখন ব্যাপারটা হবে উপরে যাবে দ্রব, নিচে তখন কিন্তু আর দ্রাবক হবে না, তখন হবে দ্রবণ। উপরে যাবে দ্রব, নিচে যাবে দ্রবণ। দ্রবণ আশা করি তোমরা এই মুহূর্তে এসে বুঝে গেছো, দ্রবণ মানে কি, দ্রাবকের সাথে দ্রব যোগ করতে হয়। আর দ্রাবক মানে কি, দ্রবণ থেকে দ্রবটা বাদ দিতে হয়। এই জিনিসটা তোমরা আশা করি পারো। এইটার কিন্তু একক আছে, এটার একক তুমি বলতে পারো গ্রাম পার লিটার। কখন? যখন দ্রবটা ভরে দেওয়া থাকবে আর দ্রবণটা লিটারে দেওয়া থাকবে। আবার এইটার একক তুমি বলতে পারো মোল পার লিটার। কখন? যখন দ্রব্যটা মোলে দেওয়া থাকবে আর দ্রবণটা আয়তন লিটারে দেওয়া থাকবে। কিন্তু যখন ভরের হিসাবে চলে আসবে, গ্রাম হোক কেজি হোক, তখন কিন্তু দ্রব্য প্লাস দ্রাবক হয়ে যাবে, কারণ এইটার কোনো একক নাই, দ্রব্য ডিভাইড বাই দ্রাবক। এই ক্ষেত্রে আমরা 100 দিয়ে গুণ করবো, এটাতে করবো না। সূত্রটা বোঝা গেছে কখন কি করব? ওকে, প্রশ্ন এমন আসতে পারে যে 5 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড আছে হচ্ছে 50 ml দ্রবণে, দ্রবণে দ্রাব্যতা কত? তখন কিন্তু সূত্র এইটা, দ্রব্য ডিভাইড বাই দ্রবণ। কারণ দেখো আয়তন দিয়ে কথা বলছে, আয়তন দিয়ে কথা বলছে। ক্লিয়ার? তোমার কাছে হোমওয়ার্ক হচ্ছে এইটা তোমরা আমাকে কমেন্টে জানাবা। বিলিভ মি, তুমি যখন কমেন্ট করবা তখনই দেখবা এই ক্লাসের সাথে সাথে পড়াটা হয়ে যাবে। তুমি যখন কমেন্ট করবা এটার উত্তর কি, তখন দেখবা ক্লাসের সাথে পড়াটা হয়ে গেছে, তখন আর এক্সট্রা করে কিছু দেখা লাগবে না। ঠিক আছে? তোমাদের জন্য যে এত কষ্টটা করতেছি, এই জিনিসগুলোর একটু মানে মূল্য দিতে শেখো, তাহলে দেখবা তুমি ভবিষ্যতে অনেক শাইন করতে পারবা। তোমাদের কাছেই তো সমস্যাটা শুনছি যে তোমাদের কোথায় সমস্যা, সেইগুলো তোমরা বলছো, সেগুলাই সলভ করানোর চেষ্টা করতেছি, তাই না? ওকে, চলো তাহলে আমরা যেটা করব, তাহলে কোন সূত্রটা ইউজ করব? অবভিয়াসলি এস ইকুয়ালস টু দ্রব্য ডিভাইড বাই দ্রাবক ইনটু 100%, এতে অ্যাপ্লাই করব, করে ফেলি। যদি করি এইখানে লাল কাল দিয়ে ইউজ করি, আর একটা পেজ আমরা অ্যাড করি, 8.5 গ্রাম লবণ আর 25 গ্রাম পানি দ্রাবক, এতটুকু আমার লাগবে, তাই না? আমরা তাহলে ইউজ করি এস ইকুয়ালস টু, উপরে কি লবণ 8.5 গ্রাম, নিচে কত 25 গ্রাম ছিল, তাই না? পানি ছিল, এটাই তো দ্রাবক, পানি তো বলছে, দ্রবণ তো আর বলে নাই, ইন্টু 100%। দেখ কতটা ইজি, কতটা ইজি তুই চিন্তা কর। 25কে কাটা যায় না, 4 25 100, 4 আটা কত 32, দ্যাট মিন 32-এর চাইতে একটু বেশি মান হবে, কারণ 8.5 নিছি, 32-এর একটু বেশি মান হবে। 4 5 20 শূন্য থেকে 2 4 8 32 আর 2 34, আনসার 34 হয়। অ্যাকচুয়াল মান 34, কিন্তু আমি 34-এর হিসাবে তোকে যাচ্ছি না। তুই দেখবি 4 আটা কত 32, 32-এর চাইতে একটু হইলেও বেশি মানের অপশন যেটা থাকবে সেইটা আমরা দাগাবো। আচ্ছা, এইটা ভালো লাগতেছে না, আমি আরেকটা মেথডে করি, অনেক সময় তোমার মাথা ক্যালকুলেশন নাও করতে পারে। দেখো 8.5 ডিভাইড বাই 25 ইন্টু 100, কি করা যায়? এইখানে যেটা করব, এই 0.5 এটা বাদ দিয়ে দিব, এটা মনে করো নাই, এইটা মনে করো নাই, এটা মনে করো নাই, তাহলে 8 আছে না? যদি 8 থাকে তাহলে, আর এইটাকে তুমি 4 ধরো, তার মানে দেখো 8 ডিভাইড বাই 24, 8 ডিভাইড বাই 24, তাহলে 8 ডিভাইড বাই 24 যদি করি, তাহলে আলটিমেটলি ব্যাপারটা এমন হয়ে গেল না, 8 অক্ষে 8, 3 8 24, এমন কিছু হয়েছে কিনা, অ্যাপ্রক্সিমেট মান। এখন 3 দিয়ে 100 কাটাকাটি কর, তার মানে এখানে 33 পয়েন্ট সামথিং কিছু একটা হবে। তার মানে আনসার দেখো 33-এর কাছাকাছি কোনো মান,
তার মানে আমি বলছিলাম অ্যাকচুয়াল মান কত ছিল, হিসাব করে 34, দেখ 33 তার কাছাকাছি, 32 তার কাছাকাছি, যে কোনো একটা মেথডে করলে হবে। আমি দেখো, তোমার মনে করো 100-র কথা তোমার মাথায় নাই, কি না কি করবা, তুমি এইভাবেও মেথডটা করতে পারো। আমি তোকে শেখাচ্ছি টেকনিক। এই যে 0.5টা বাদ দিয়ে দিলাম, 25কে 24 ধরলাম, তার কাছাকাছি একটা মানে চলে গেলাম, টেকনিকটা কি বুঝতে পারছো? ইহ জীবনে যত ম্যাথই আসবে, তুমি অ্যাপ্রক্সিমেট একটা মান বের করে অপশন কাছাকাছি মান দাগাই দিয়ে চলে আসবা। এটাই হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন। ক্লিয়ার? দুইটা মেথডেই দেখাইলাম, তোমার যেইভাবে হ্যান্ড ক্যালকুলেশনটা ইজি লাগে তুমি সেটা করবা। সবসময় তো 25 দিয়ে 100 এমন সহজ কাটাকাটি হবে না, তখন তোমাকে এই উপর নিচে কাটাকাটি করতে হবে, সেইটা আমি দেখাই দিলাম। ওকে? হ্যাঁ, আশা করি এখন ম্যাথে তোর আর কোনো সমস্যা হবে না। ওকে, চলো পরের প্রশ্ন। পিএইচ, এই যে খুবই খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, 3 স্টার মার্কের একটা প্রশ্ন। প্রশ্ন পরীক্ষায় আসবে আসবে আসবে। এখন দেখো, এই পিএইচ এর ক্ষেত্রে আমরা কয়েকটা লগের মান মুখস্থ করব। কোথায় লিখি? এইখানে লিখি। আমরা কয়েকটা লগের মান মুখস্থ করব। লগ 1 ইকুয়ালস টু 0, লগ 2 কত হয় একটু পরে বলতেছি, টেকনিক দিয়ে মনে করাই দিব, ক্লাসের পরে ক্লাসে মুখস্থ হয়ে যাবে। লগ 3, লগ 4, লগ 5, লগ 6, লগ 7, লগ 7, এই পর্যন্তই দরকার, আসলে আর লাগে না, তাই না? দেখা যায়, দেখা যাচ্ছে। দেখো, লগ 2 যেটা, সেটাতে আমরা যেটা করবো, 1 যোগ করবো, 2 এর সাথে 1 যোগ করলে কত হয়? 3 যোগ হয়, দ্যাট মিনস 0.3 হয়েছে। বাকি সবগুলোর সাথে তুই 2 যোগ করতে করতে চলে যা। কত যোগ করব? 2 যোগ করব। লগ 3 মানে কি? 3 আর 2 5, 0.5। 4 মানে কি? 4 আর 2 6, 2 যোগ করব, 0.6। লগ 5 মানে কি? 0.7। লগ 6 মানে কি? 6 2 8, 0.8। লগ 7 মানে কি? 0.9। এই পর্যন্ত জানলেই হয়ে যাবে। বোঝা গেছে কেমনে মনে রাখছি? ক্লিয়ার? লগের মান মুখস্থ করো। এখন এই যে ঘনমাত্রাটা দেওয়া আছে না, এটা তো আসলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা নাকি এইচ প্লাস আয়নের ঘনমাত্রা। এই এইচ প্লাস আয়নের ঘনমাত্রাকে আমরা সব সময় এক্স ইন্টু 10⁻⁻y আকারে লেখার চেষ্টা করব। এইভাবেই ঘনমাত্রাটা তোমাকে লিখতে হবে, এইভাবেই ঘনমাত্রাটা তোমাকে লিখতে হবে। ঘনমাত্রাটা এস ইকুয়ালস টু এক্স ইন্টু 10⁻⁻y, এইভাবে লিখতে হবে। এইখানে যে 7 আছে এত দেখার দরকার নেই, সামনের ডিজিটটা ফলো করব। আমরা কোন ডিজিটটা ফলো করব? সামনের ডিজিটটা ফলো করব। 6 আছে, 6 পর্যন্ত যাব। তাহলে 0.1 2 3, তিনটা ঘর আছে। তাহলে এটাকে আমরা ওইভাবে কি লিখতে পারি না? দেখো তো বাবারা, ওইভাবে যদি লিখি জিনিসটা কি আসে? 6 ইন্টু 10⁻⁻1 2 3, 3 মোলার। দেখো আসছে কিনা? এক্স ইন্টু 10⁻⁻y এই আকারে লিখতে হবে, কোনো কথা নাই, এই আকারে লিখতে হবে। এটা লুল। ওকে, এটা হচ্ছে লুল, না হলে কিন্তু জীবন যেখানে যেমন হয়ে যাবে। হয়েছে? এখন পিএইচ এর সূত্র হচ্ছে, পিএইচ না, যে কোনো কিছুর পি, এখানে পি দিলাম। যদি ওএইচ বলতো, ওএইচ বের করতাম, কারণ এটা যেহেতু অ্যাসিড, তার মানে ডিরেক্ট পিএইচ পাবো, তাই না? পিএইচ ইকুয়ালস টু, সোজা হিসাব, এই যে এক্স মাইনাস এক্স ইন্টু 10⁻⁻y করলাম না, সূত্র হচ্ছে ওয়াই মাইনাস লগ এক্স। ওয়াই মাইনাস কোন এক্স? লগ এক্স। বোঝা গেছে কিরকম? তাহলে এখানে ওয়াই কোনটা দেখো তো, এইখানে এইখানে হচ্ছে ওয়াই হচ্ছে -3, মানে মাইনাস ওয়াই, তো এটা তো মাইনাস ওয়াই, তার মানে -3 হইলে ওয়াই এর মান 3, 3 বসাই দিব, মাইনাস এইটা এক্স এর মান না, এটাকে তুমি এক্স ইন্টু 10⁻⁻y আকারে লেখো তো। তাহলে দেখো মিলতেছে কিনা, ওয়াই কোনটা এক্স কোনটা, বুঝছো কিনা? তাহলে আমরা যদি এখন মানটা বসাই দিই, আমরা যদি একটু মানটা বসাই দিই, তাহলে কি আসে? 3 মাইনাস লগ 6, 3 মাইনাস লগ 6, হিসাবটা এটা আসে কিনা? কাজ হচ্ছে পিএইচ বলুক পিএইচ বলুক, তুমি সবসময় ঘনমাত্রাকে ওই প্রথম ডিজিটটা, এই 67 আছে না, 67 দেখার দরকার নেই, তুমি 6 কাউন্ট করবা, অত দেখার দরকার নেই, ঠিক আছে? প্রথম ডিজিটটাকে নিয়ে এক্স ইন্টু 10⁻⁻y বানাবা, তারপর পিএইচ এর সূত্র ওয়াই মাইনাস লগ এক্স বসাই দাও। তাহলে কত হয় দেখো, 3 মাইনাস লগ 6 এর মান মুখস্থ করাইছি,
0.8, লগ 6 এর মান কি করছি মুখস্থ করাইছি, 0.8 বাদ দাও কত হয়, তাহলে 2.8 তাই না, 2.1 2.2 এর আশেপাশে কোনো একটা মান পাবো, 2.2 এর আশেপাশে কোনো একটা মান ঘোরাফেরা করবে, 2.2 এর আশেপাশে কোনো একটা মান ঘোরাফেরা করবে। দেখে কি বুঝছো পিএইচ কেমনে বের করতে হয়? আশা করি ক্লিয়ার। তুমি এখন চিন্তা করো, তুমি এইটা বের করো তো, 0. মনে করো 0.0032 মোলার HCl এর পিএইচ বের করো তো। তাহলে এটাও সেম কাজ করবা, 3 × 10 টু দেওয়ার কি 1 2 3 4, 3 × 10 টু দেওয়ার -4 হয়ে যাবে, তাহলে কি 4 - log 3 হয়ে গেল। তুমি আনসার বের করতে পারবা, খুবই সহজ। এইটার আনসার তুমি দিবা, দেখো তোমার এইখানেই পড়াটা হয়ে যাবে। পিএইচ কিন্তু খুবই সহজ, তাই না? এই যা বলবো পরীক্ষায় কমন চলে আসবে। দেখ এই যে প্রশ্নটা মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এবং এইটা পরিবেশ রসায়নের ডাল্টন আংশিক চাপ সূত্র থেকে প্রশ্নটা আসছে। প্রশ্নটা একটু আমরা খেয়াল করি। হ্যাঁ, সমান ভরের, দ্যাট মিনস ডাব্লু বলে দিছে সেম, সকলের ডাব্লু সেম। ওকে, প্রশ্নের সাথে এই যে বলছি ম্যাথ করার নিয়ম হচ্ছে প্রশ্নের মধ্যে কিওয়ার্ড গুলো আগে ফাইন্ড আউট করে ফেলা। তুমি যদি এটা ফাইন্ড আউট করতে পারো তাহলে তুমি শিওর থাকো যে তুমি ম্যাথের 60% কাভার করে ফেলছো। জাস্ট সূত্র বসাবা, তুমি জানবা যে কি বসাতে হবে, কাজ করা শুরু করবা। এইটাই সমান ভরের ডাব্লু, মিথেন দেওয়া আছে, অক্সিজেন দেওয়া আছে, পাত্রে রাখা হয়েছে, মোট চাপের অক্সিজেনটা বের করতে বলছে। কি পদার্থ, তুমি এটা দেখে বুঝতে পারছো আমরা ডাল্টন আংশিক চাপ সূত্র কি জানতাম, যে আংশিক চাপ, এটাই তো এই প্রশ্নে জানতে চাইছে, রাইট? ইকুয়ালস টু কি, মোল ভগ্নাংশ, মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ, মোট চাপ, মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। খুবই মজার ব্যাপার না? তাহলে এখানে মোট চাপ তো বলে দেয় নাই কত, তাহলে এইখানে জাস্ট ইমাজিন করো যে আমি যদি মোল ভগ্নাংশটা বের করি, তাহলে সেটাই না এখানে প্রশ্ন চাইছে যে মোট চাপের, চাপ এর কতটুকু সে প্রদত্ত চাপ করতেছে, তাই না? তাহলে মোল ভগ্নাংশটা বের করতে হবে। মোল ভগ্নাংশ বের করার নিয়ম কি, উপরে কাঙ্ক্ষিত গ্যাসের মোল ডিভাইড বাই মোট মোল। এখন মোল কিভাবে বের করব? মোল বের করার টেকনিক আমরা জানি, n = W/m। এখানে m তুমি বের করতে পারবা, এটার ক্ষেত্রে 16 আণবিক ভর, আর এটার ক্ষেত্রে হচ্ছে 32 অক্সিজেনের ক্ষেত্রে, রাইট? এখন তাহলে W সবার জন্য সেম, তাহলে একটা W/16, একটা W/32। ক্যালকুলেশনটা জটিল, তাই না? আমি এইভাবে করব না, আমি একটু টেকনিক খাটাবো। দেখো তো 16 × 2 = 32 কিনা, দুইটার মধ্যে কমন কিছু একটা যাচ্ছে কিনা, অবশ্যই যাচ্ছে। যদি যায় তাহলে যে কোনো একটার আণবিক ভরকে আমি ডাব্লিউ এর মান ধরে নিব, মানে দুইটার মধ্যে যাচ্ছে, দেখো 16 × 2 = 32, তাহলে তুমি কি ধরবা, ডাব্লিউ এর মান তুমি 16 ধরেও ম্যাথ করতে পারো, যে আমি ধরে নিলাম মিথেনের ভর 16, অক্সিজেনের ভরও 16, যেহেতু সমান ভর বলে দিচ্ছে। অথবা ডাব্লিউ এর মান তুমি 32 ধরেও করতে পারো, আমি ধরে নেব মিথেনের ভর 32, অক্সিজেনের ভর 32, একটা দিয়ে করলে। এখন তুমি যদি বলো বাবা আমি 45 দিয়ে করবো, করো, 45 দিয়ে করলে তোমার এই যে ক্যালকুলেশনটা জটিল হয়ে যাবে। কারণ দেখো 16 32-এর মধ্যে কিছু একটা যায়, 16 × 2 = 32, নামটা পড়লে চলে আসে, তো তুমি কেন 45 নিতে যাওয়া মাতুব্বারি করে? একটু ব্রেন খাটানো শিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তুমি 16 দিয়ে করে দেখবা, আমি তাহলে 32 দিয়ে করে দেখাই নাকি? 32 দিয়ে করে দেখাই, 16 দিয়েও করা যাবে। তাহলে আমি যদি 32 দিয়ে করে দেখাই, তাহলে ডাব্লিউ এর মান 32 ধরছি, ডাব্লিউ এর মান কি ধরছি, 32 ধরছি। ডাব্লিউ এর মান যদি 32 ধরি, তাহলে একটু চিন্তা করো, NCH4 মিথেন কি হবে, 32 / 16, 32 / 16 কত হয়, 2, 2 মোল বের করে ফেলছো। N অক্সিজেন কত হবে, 32 / 32, W/m, এই যে n এর মান তো এখান থেকে বের করবো, 32 / 32, কারণ সমান ভর বলে দিছে, তাই দুইটারই ভর আমি ডাব্লু সেম ধরবো নাকি? তুমি এক ধরেও করতে পারো, তখন 1/32 1/16 হবে, ওটা ক্যালকুলেশনটা জটিল, ওইদিকে কেন যাবা তুমি? যেটা সহজ সেভাবে করাইতেছি, তাই না? একটু ব্রেন খাটানো শিখতে হবে। তাহলে এটা হচ্ছে 1 মোল। এবার কি বের করতে বলছে, অক্সিজেনের মোল ভগ্নাংশ। তাহলে আমি x অক্সিজেন দিয়ে দিই, এই যে মোল ভগ্নাংশ,
উপরে অক্সিজেনের মোল সংখ্যা যাবে, নিচে অক্সিজেন আর মিথেনের মোল সংখ্যা যাবে 1+2, নিচে মোট মোল, তাই না? মোল ভগ্নাংশের সূত্র কি? উপরে কাঙ্ক্ষিত গ্যাসের মোল ডিভাইড বাই মোট মোল, কত হয়? 1/3। শেষ, দ্যাট ইজ আওয়ার আনসার। কত সহজ। 16 দিয়ে করলেও হবে। 16 দিয়ে করে দেখাবো? দেখাই, দেখ না 16টা আসলে হোমওয়ার্ক দেওয়া উচিত ছিল। দেখ 16 দিয়ে করলে এটার মোল তখন কত আসে? 1 চলে আসে, 1 চলে আসে। এটা তখন কত চলে আসে? 2 চলে আসে, তাই না? 2 না, 1/2 চলে আসে, সরি। এটা তখন কি চলে আসে? 1/2 চলে আসে, কারণ এটা 16 ধরলে 16 ডিভাইড বাই 32, 1/2 আসে। তখন এক্স অক্সিজেন কি হবে চিন্তা কর, উপরে 1/2, নিচে 1/2 প্লাস 1, এই হ্যাঁ 1, তাহলে কত হয় হিসাব করো। 1/2 কে আমরা লিখতে পারি, নিচে চলে গেল 2 2 কাটাকাটি হয়ে যায়, 2 2 যদি 2 একে 2, 2 আর 1 3, আর 1 থাকে উপরে 1 থাকে নিচে 3 থাকে, এই যে 2 2 1/2, আর এটা 2 একে 2 3/2 হয়, 3/2 হলে 2 2 কাটাকাটি হয়ে যায়, এই 2 কাটাকাটি হয়ে যায়, কোন 2 এই দেখ এই 2 আর এই 2 কাটাকাটি হয়ে যায় কিনা, তখন এটা কি হয়ে যায়, এই 1+2 ডিভাইড বাই 2 থাকে না, তখন তো ওই 3 1/3 চলে আসে। মানে লসাগু গসাগু করতে হয়, এইটা হচ্ছে ব্যাপার, তাছাড়া আর কিছু না। বুঝতে কি পেরেছো বাবারা? আশা করি ক্লিয়ার। পরের প্রশ্নে যাই, বোঝা গেছে? এইটাই পরীক্ষা আসবে কিন্তু, স্টার দিয়ে দিছি। 25°C তাপমাত্রায় 14 গ্রাম নাইট্রোজেন গ্যাসের গতিশক্তি কত? এটা মেডিকেলে আসছে একবার। গতিশক্তি তুমি বলতে পারো বাবা ফিজিক্সে তো এমন আছে F/2 স্বাধীনতার মাত্রাটা তো হিসাব, কোনো স্বাধীনতার মাত্রার দরকার নাই। এই ধরনের প্রশ্ন আসলে সোজা কথা, একটাই কথা, E=3/2 nRT। যতগুলা তুমি অনুশীলনীর প্রশ্ন সলভ করতে যাও, মেডিকেলের প্রশ্ন সলভ করতে যাও, ভার্সিটির কথা বাদ দিলাম আপাতত, যেহেতু মেডিকেলের জন্য তোমরা প্যারা খাইছো, মেডিকেলেরটাই বলি, মেডিকেলে সবসময় এই সূত্র দিয়েই ম্যাথ আসবে, এবং এই সূত্র দিয়ে তুমি ম্যাথ করবে, আর কোনো কথা নাই। অনুশীলন সলভ করলেও দেখবে এই সূত্র দিয়ে ম্যাথগুলো মিলে গেছে। ওকে, বসাই দিই 3/2, এন এর মান কত? W/M, 14 গ্রাম দেওয়া আছে, 14 ডিভাইড বাই 28, কারণ এম কত নাইট্রোজেনের জন্য 28, আর আর এর মান আমি তো শয়তান, আর এর মান ধরবো 8। অ্যাকচুয়ালি আর এর মান কত? অ্যাকচুয়ালি কিন্তু আর এর মান 8.314, আমি ধরছি কত? 8। ভালো না? 25°র জন্য কত হয়? 298। 298টা দেখতে একটু খাইস্টা খাইস্টা লাগতেছে, নাম্বারটা কেমন অকওয়ার্ড লাগতেছে, আমি 228 ধরবো না, ভালো লাগতেছে না। আমি এটাকে নিয়ে নিব 300। 300 কল্পনা করো, তাহলে যে মানটা পাবা তার চাইতে একটু কমে যাবে, আর এখানে তো 8.314, না মানটা বাড়বে, আরো বাড়বে, ঠিক আছে? 300 ধরে নিব। তাহলে 300 ধরে যদি ক্যালকুলেশনটা করি, তাহলে আরেকবার লিখি কি করলাম আসলে, 3/2 ইন্টু 14 ডিভাইড বাই 28, না এখানে আবার তোদের ইয়া দিই 8.314 দিই, যেহেতু ইয়া করলাম। আচ্ছা, এইবার আমরা শয়তানিটা করা শুরু করছি, 8 ধরছি আর এটাকে 300 ধরছি। এখন ক্যালকুলেশন করো, দেখো তো মেলে কিনা। 14 অক্ষে 14, 14 দুগুণে 28, 1/2, 2 দুগুণে 4, এটা কেটে গেল, 4 দুগুণে 8, 2, তার মানে 3 দুগুণে 6, 3 6 18, উত্তর 1800। তার মানে এখানে 8.314 ছিল না, তুমি তো 8 নিয়ে কাজ করছো, তাহলে অ্যাকচুয়ালি কি 1800 চাইতে একটু বেশি মান পাবা, অবভিয়াসলি 1800 চাইতে একটু বেশি মান পাবা, 1800 চাইতে একটু বেশি মানটা আমরা আনসারে দাগাবো, এন্ড দ্যাট উইল বি আওয়ার আনসার। 1800 জুল বা 1868, 1858, 1829, এমন কোন একটা মান আমরা পাবো। তুমি তো অপশন দেখে দাগাবা, পরীক্ষায় তো অপশন থাকবে, এটা তো আর রিটেন না। কথা কি বোঝা গেছে? দেখো কত একটা মজার ক্যালকুলেশন না, মানে নিজের মতো করে ধরে নিতে হবে ক্যালকুলেশনের সুবিধার্থে, অ্যাকচুয়াল মান তো তুমি পাবা না। ক্লিয়ার? এই যে আজকে যে 10টা ম্যাথ করাবো, এই 10টা টপিক দেখবি, এই যে যখন 1988 থেকে 2025 পর্যন্ত পিডিএফ আছে, এর মধ্যেই ঘোরাফেরা করতেছে। ওকে, চলো ম্যাথ 6, গ্লুকোজের ম্যাথ, খুবই মজার একটা ম্যাথ। এত মিলিগ্রাম পার ডিএল থেকে মিলিমোল পার লিটারে যাইতে হয়, সোজা কথা। গ্লুকোজের কথা বলছে, তোমরা কনভার্সন ফ্যাক্টরের কথা জানো, এখন ওই ডিটেলসে যাচ্ছে না, পরীক্ষায় গ্লুকোজ দিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে আসে, ঠিক আছে? কনভার্সন ফ্যাক্টর বলে একটা কথা আছে, কনভার্সন ফ্যাক্টর হচ্ছে তোমার m/10 আণবিক ভর ডিভাইড বাই 10। হ্যাঁ, এটা আমরা পেইড ব্যাচে ভালোভাবে শিখাইছি, সমস্যা নাই, কিন্তু গ্লুকোজ দিয়ে তুমি মেডিকেলে বেশিরভাগ পাবা, ওইটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই। সো গ্লুকোজের ক্ষেত্রে কত? 18 কনভার্সন ফ্যাক্টর, মিলিগ্রাম থেকে মিলিমোলে যাইতে গেলে 18 দিয়ে ভাগ করতে হয়,
সোজা কথা, 18 দিয়ে ভাগ করতে হয়। আর মিলিমোল থেকে মিলিগ্রামে আসতে গেলে 18 দিয়ে গুণ করতে হয় গ্লুকোজের ক্ষেত্রে। চাইছে কি প্রশ্নে? মিলিমোল পার লিটার। সো ভাগ করে দাও, 160 ডিভাইড বাই 18, যত হবে তত আনসার। কত হবে একটু চিন্তা কর, ভালো করে বোঝ। 18 গুণ 10 কত হয়? 180, যায় না তো। 18 গুণ 9 কত হয়? 8 নং 72-এর 2, হাতে থাকে 7, 9 একে 9, 7 আর 9 16, 162। এখানে আছে 160, দ্যাট মিনস 9 কখনোই যাবে না। আর 9 যেহেতু যাবে না, 8 দিয়ে অবশ্যই যাবে, কারণ 9 তো 162 পাইছো, আছে তো 160, তাহলে 8 দিয়ে তো আর 160 পর্যন্ত যাবে না, 158 বা 154 এমন কোন একটা মান হবে। তার মানে এর মান 8 পয়েন্ট সামথিং কিছু একটা হবে। তার মানে উত্তর নিশ্চয়ই 8 পয়েন্টের চাইতে বেশি কোনো মান হবে। 8 পয়েন্ট সামথিং তুমি একটা মান পরীক্ষায় পেয়ে যাবা, ওটাই আনসার দাগাই দিয়ে আসবা। অপশন থাকবে 9 পয়েন্ট সামথিং, 10 পয়েন্ট সামথিং, 11 পয়েন্ট সামথিং, 7 পয়েন্ট সামথিং, 8 পয়েন্ট সামথিং। উত্তর কি হবে? 8 পয়েন্ট সামথিং। বোঝা গেছে? এই যে এটাই হচ্ছে ভাগের নিয়ম। তুমি যদি এই জিনিসটা না বোঝো, 6 নম্বর ম্যাথ পর্যন্ত করাচ্ছি, তুমি যদি এই পর্যন্ত না বোঝো তাহলে তার কিছু করার নেই। হ্যান্ড ক্যালকুলেশন ইতোমধ্যে তোমার শিখে যাওয়ার কথা, যে প্রসেসটা যে কিভাবে আমরা করব। রাইট বাবারা? চলো, এটাও প্রচুর সুন্দর একটা ম্যাথ। এই ম্যাথটা পরীক্ষায় আসার মতো। মিশ্রণের প্রকৃতি কেমন, মিশ্রণের ঘনমাত্রা কেমন, পরীক্ষায় কিন্তু এই ধরনের ম্যাথ প্রচুর দেয়, ফ্রিকোয়েন্টলি দেওয়ার চেষ্টা করে। ঠিক আছে, এখন যেহেতু টাইম আরো বাড়াইছে, 15 মিনিট এক্সট্রা দিছে, এরকম ম্যাথ দিতেই পারে। ক্লিয়ার? সো আমরা ম্যাথটা একটু সমাধান করার চেষ্টা করি। এখানে এমন ম্যাথগুলো আনছি যেগুলো পরীক্ষায় আসার মতো। ঠিক আছে, চলো। এটা V1 এর মান দেওয়া আছে যে 20 ml, এটা S1 এর মান দেওয়া আছে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ, এটা মনে করো V2, এটা S2। এত ml সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ মিশ্রিত করলে মিশ্রণের মোট ঘনমাত্রা কত হবে? টোটাল S বের করতে বলছে। এই ক্ষেত্রে সূত্র হচ্ছে S ইকুয়ালস টু, যেহেতু সবাই একই, সোডিয়াম হাইড্রোক্সাইড, কাউকে চেঞ্জ করি নাই, তার মানে S ইকুয়ালস টু উপরে এই যে এতটুকু V1S1 যোগ এতটুকু V2S2, নিচে ভাগ যাবে মোট আয়তন, নিচে কি হবে? মোট আয়তন, দ্যাট মিনস V1 প্লাস V2। বলতে পারো এটা লিটারে নিব কিনা, না নেওয়ার দরকার নেই, নিচে ml উপরেও ml, কাটাকাটি হয়ে যাবে। সুতরাং এই লিটার ml এত চেঞ্জ করার, এখানে ঝামেলা করার কোনো দরকারই নাই। চলো তাহলে করে ফেল। এটা তাহলে কি হবে? 20 ইন্টু 1.5 প্লাস 1.5 ইন্টু 2 ডিভাইড বাই 20 আর 1.5, তাহলে কত হয়? 21.5। তাহলে এই যে 1.5, এই গুণটা দেখো তুমি পারো কিনা। যদি দেখো খুব সিম্পল, কিন্তু 1.5 কে 20 দিয়ে গুণ করলে কত হয়? 30 হয়। এই গুণ যদি তুমি না পারো তাহলে তোমার মরে যাওয়া উচিত। তাহলে 15 দুগুণে 30, আর এখানে শূন্য থাকে 300, 1 পয়েন্ট ইয়া হয়ে যায়, তার মানে 30 প্লাস 1.5 ইন্টু 2, তার মানে কত হয়? 3 ডিভাইড বাই 21.5, কত হইল? 33 ডিভাইড বাই 21.5, 33 ডিভাইড বাই 21.5। এখন এইটা ক্যালকুলেশন করা জটিল, তাই না? আমি এটা করব না, আমি আবারও শয়তানি করব। আমি যেটা করব, এটাকে ধরবো 30, এটাকে ধরবো 20। দেখছো, 33 কে 30 ধরছি, 21.5 কে 20 ধরছি, ক্যালকুলেশন কাছাকাছি মানেই পাবো। কেন পাবো বলো তো? এটা 3 ছিল, এটা 1.5 ছিল, দুইটাই কমাইছি, তাহলে মান তো চেঞ্জ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সমানুপাতিক সম্পর্ক, ব্যাপারটা এরকম না? এই কারণে এইখানে যে মানটা পাবো সেটা এক্স্যাক্টলি এরকমই একটা মান পাবো এর আশেপাশে। তাহলে এই শূন্য, এই শূন্য কাটা, অ্যাকচুয়ালি 10 দিয়ে কাটাকাটি করতে হয়, তোমাকে যা বোঝানোর সুবিধার্থে বলছি শূন্য শূন্য কাটা, দ্যাট মিনস থাকে কি 3/2। কি থাকে বলো? 3/2 থাকে। এটার মানে কত? 1.5। কত? 1.5, and that is our answer। উত্তর কত? 1.5 মোলার। 1.5 এর আশেপাশে ঘোরাফেরা করবে, 1.52 হইতে পারে, 1.53 হইতে পারে। হ্যাঁ, আমরা তো এক্সাক্ট পুরো মানটা নিলে আসলে এক্সাক্ট মানটাই পাইতাম। বোঝা গেছে বাবারা? ওকে, নেক্সট ম্যাথে চলো। ওকে, প্রশ্ন বলছে, দেখো খুবই মজার একটা প্রশ্ন, এবং এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা স্টার দিয়ে দিই, তোমাকে পড়তে হবে। হ্যাঁ, পড়তেই হবে, পড়তে হবে। এত ml, এত মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড আছে,
10 ml 0.2 মোলার সালফিউরিক অ্যাসিড আছে। বলছে মিশ্রণের প্রকৃতি কেমন, মেশানো হয়েছে, মিশ্রণের প্রকৃতি জানতে চাইছে। আমরা যেটা করব, একটা ক্ষার আছে একটা অ্যাসিড আছে, ক্ষার অ্যাসিড দেখার দরকার নেই। ক্ষার আছে মানে তুমি হাইড্রক্সিল আয়নের মোল বের করবা, NOH, মানে মোল সংখ্যাটা হিসাব করব, মোল। তাহলে দেখো তো N ইকুয়ালস টু কি, N ইকুয়ালস টু SV, এটা কি তুমি জানো? N ইকুয়ালস টু SV, এটা কি তুমি জানো? অবশ্যই জানা উচিত। তাহলে S জানো, V জানো, গুণ করে দাও 0.3 ইন্টু 20। ml আছে, লিটারে নেওয়ার দরকার নেই এটা নিয়ে, কারণ এটা তো আমার ম্যাথ রিটেনে আসতেছে না, আমি আমার মতো আনসার করলেই হচ্ছে। 3 দুগুণে 6, 60, 6 হয়, উত্তর হয় 6 মোল। মিলিমোল হয় অ্যাকচুয়ালি, কিন্তু মোল তুমি ধরে নাও, ধরে নাও, এটা তো হ্যান্ড ক্যালকুলেশন, কারণ আমরা আর লিটারে নিচ্ছি না। এক্স্যাক্টলি লিটারে নেওয়া উচিত, কিন্তু কেউ তো আর দেখতে আসছে না, আসবে অপশন, তুমি আনসার দাগাই দিবা 6 মোল। সালফিউরিক অ্যাসিড আছে, অ্যাসিড যেহেতু আছে, তুমি হাইড্রোজেন আয়নের ঘন মানে মোলটা নিব, NH প্লাস। এখন চিন্তা করো, তাহলে গুণ করো 0.2 ইন্টু 10 SV। এইখানে আবার কাহিনী আছে, এইখানে যে কাহিনীটা আছে, সালফিউরিক অ্যাসিডের কথাটাই একটু দেখো তো। সালফিউরিক অ্যাসিড এটা H2 না, তার মানে 2H প্লাস না, এটা কি দ্বিক্ষারকীয় অ্যাসিড না? দেখেই তো বোঝা যায় যে দুইটা H প্লাস দিবে। তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যেহেতু আমি বের করতে যাচ্ছি, মোল বের করতে যাচ্ছি, ঘনমাত্রা না মোল, তাহলে ঘনমাত্রাকে কি করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে না? HCl থাকতো তখন যা ছিল সেটা আমরা করতাম, কিন্তু আছে তো H2SO4, তাহলে অবশ্যই অবশ্যই এর মোলে 2 দিয়ে একটা গুণ করতে হবে। এটা সোডিয়াম হাইড্রোক্সাইড, এক অম্লীয় অ্যাসিড, তার কারণে এখানে আর কিছু গুণ করি নাই, বোঝা গেছে? এক গুণ করাও যা, না করাও তাই। সো এটাকে 2 দিয়ে কেন গুণ করছি বোঝা গেছে? নিবা H প্লাস, অলওয়েজ ক্যালকুলেশন এইভাবে করতে হবে। তাহলে করো 2 দুগুণে 4, 4 10 কে 40, দ্যাট মিনস অ্যাকচুয়ালি 4 মোল হয়। এখন তুমি চিন্তা করো কে বেশি আছে, কার মোল সংখ্যা বেশি? অবভিয়াসলি অবভিয়াসলি মজা মজা মজা, NOH বড় NH প্লাস থেকে। তাহলে যদি NH প্লাস এর চাইতে NOH বড় হয়, ক্ষার বেশি না? হয়ে গেল, কাহিনী শেষ। মিশ্রণের প্রকৃতি কি? ক্ষারীয়। বোঝা গেছে? খুবই সহজ একটা হিসাব, তুমি মোল বের করবা, দেখবা কে বেশি আছে। ক্লিয়ার? এটাই হচ্ছে ম্যাথ। তোমাকে গুণ করাও শিখাই দিলাম এইখানে, প্রসেসটাও তুমি জেনে গেলা। ঠিক আছে, তার মানে মেডিকেল পরীক্ষা আসলে তুমি এটা পারবা। ও জিৎ ভাই তো করাইছিল, এটা তো মনে আছে। বোঝা গেছে? আর কি কি সমস্যা আছে আমাকে জানাইও, ওকে? চলো পরের প্রশ্ন যাই, 9 নাম্বার প্রশ্ন। তড়িৎ রসায়নের একটা প্রশ্ন, খুব চমৎকার একটা প্রশ্ন। 0.5 অ্যাম্পিয়ার, তার মানে এটা আই এর মান দেওয়া আছে। তড়িৎ প্রবাহ করলে 10 মিনিট ধরে, এটা টি এর মান দেওয়া আছে, যেটাকে তোমাকে সেকেন্ডে নিতে হবে। চালনা করলে তুতে, দ্যাট মিনস কপার, কি পরিমাণ কপার ক্যাথোডে জমা হবে? এই ক্ষেত্রে সূত্র কি? ডাব্লিউ ইকুয়ালস টু ZIT, তাই না? ডাব্লিউ ইকুয়ালস টু আমি জিত, তাই না? ZIT। এখন জেড সমান সমান কি তুমি জানো? M ডিভাইড বাই EF IT। ওকে, মান বসাও। এম এর মান কত? তুতের মান কত? কপার 63.5। ই এর মান কত? ই মানে তুল্য সংখ্যা, কপারের ক্ষেত্রে তুল্য সংখ্যা 2। এফ এর মান কত? 96,500। আই এর মান কত? এই 96,500 কিন্তু অ্যাকচুয়াল মান না, অ্যাকচুয়াল মান হচ্ছে 96,473। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় আসে যে এটার অ্যাকচুয়াল মান কত। এই আই কত? 0.5 ইন্টু 10 মিনিট বলছে, দ্যাট মিনস 10 ইন্টু 60 সেকেন্ড। এই যে ডাব্লিউ এখন বের হয়ে যাবে। বের করতে পারবা না? পারবা না, কারণ এই হ্যান্ড ক্যালকুলেশন তুমি জানো না। তুমি এই যে গাধার মতো কাজ করা শুরু করছো, মারা খেয়ে গাছে উঠে গেছো। আমি এটা করব না। আমি যেটা করব, তিনটা জিনিসের এই জেড এর মান মুখস্থ করে ফেলবো। এটা দরকার নাই তো, মুখস্থ করে ফেলবো। কপারের ক্ষেত্রে মান হচ্ছে 0.123, তিনটা 0 3। বোঝা গেছে? এইবার হিসাব করো, 0.5 ইন্টু 6 10 কে 60, 600। এখন আমরা হ্যান্ড ক্যালকুলেশনটা করতে পারবো। আমি একটু পরের পেজে যাই। তোমাকে আমি তিনটা জিনিসের মান মুখস্থ করাবো। দেখো, কপার, রূপা, রূপা দিয়ে মনে রাখবা, ওই সিলভার বলতে যাবা না, যেভাবে বলছি সেভাবে মনে রাখার চেষ্টা করো।
হাইড্রোজেন, এই তিনটা জেড এর মান আমরা মুখস্থ করব। জেড মানে কি? তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। জেড মানে কি বাবারা? তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। যদি জেড মানে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক হয়, কপারে কয়টা লেটার? 3টা। তাহলে জিরোর পরে 3টা জিরো, 1 2 3, 3টা জিরো দিয়ে 3। অ্যাকচুয়াল মান হচ্ছে 3 2 1। হয়েছে? গ্রাম পার কুলম। গ্রাম পার কুলুম। রূপা, রূপাতে কয়টা লেটার? 2টা। তাহলে 0.12, 2টা জিরো, 1 দিয়ে শুরু হবে। গ্রাম পার কুলম। সে 1 দিয়ে 1 on 4 হোক বা 1 on 2 হোক, ওইটা জানার দরকার নেই। হাইড্রোজেন অনেকগুলা লেটার না, তার মানে 4টা জিরো হবে। 0.1 2 3 4, 4টা জিরো, 1 গ্রাম পার কুলম। শেষ। আমি জেড এর মান মুখস্থ করে পেলাম। M/EF, ওই হ্যান্ড ক্যালকুলেশন তো আমি পারবো না কাটাকাটি করে। দরকার আছে জানার? দরকার নাই তো। হয়ে গেল। তাহলে এখন তুমি মান বসাইলে ক্যালকুলেশনটা ইজি হবে। দেখো আমরা কপারেরটা কিন্তু জেনে গেছি অলরেডি। দেখো এই যে 0.003, 0.5 ইন্টু 600 বসাই দিই। তাহলে যদি বসাই, এটারে তুমি একটু হিসাব করার চেষ্টা করো তো কি করা যায়। 3 ইন্টু 10⁻⁻4 এইভাবে কি লেখা যায়? অবশ্যই যায়। 1 2 3 4 না, ইন্টু এই যে 0.5 যেটা, এটা 5/10 এইভাবে কি লেখা যায়? অবশ্যই যায়। 1/2 লিখতে যাব না, কারণ 1/2 লিখতে গেলে একটু প্যারা হইতো। 600, ও এটা তো গুণ হবে, সরি। হয়েছে? হয়েছে। এখন দেখো আমরা যেটা করব, এইগুলা কাটাকাটি করে দেব। এই শূন্য কাটা। তাহলে এই যে 10⁻⁻4 আছে, এইখান থেকে আমি এটাকে 10⁻⁻3 লিখে এই জিরোটাও কেটে দিতে পারি, তাই না? অবশ্যই পারি। তাহলে এইবার ক্যালকুলেশনটা করো। 5 ছক 30, 3 30 90, তার মানে 90 ইন্টু 10⁻³ 90 ইন্টু 10⁻³ এই যে 3 3 5 15, 6 15 90, তাই না? এই হচ্ছে গুণ। এখন এইটার ক্যালকুলেশন করো তো। এই যে 90 আছে না, এটা তাহলে কিভাবে লেখা যায়? এটাকে লেখা যায়, এইখানে লিখি 9 ইন্টু 10⁻²। কারণ 90 মানে কি? 9/9 ইন্টু 10, তাহলে এখানে -3 ছিল, একটা পাওয়ার কমে যাবে। 9 ইন্টু 10⁻², তাহলে উত্তর হচ্ছে এইটা। তখন তুমি এটারে আবার করে লিখতে পারো 0.09, এইভাবে তুমি লিখতে পারো। বোঝা গেছে? এন্ড দ্যাট ইজ আওয়ার আনসার। পারবা কিনা দেখো, কত সহজ। দেখে মনে হচ্ছে অনেক বড় একটা ম্যাথ, এত বড় ম্যাথ না কিন্তু। যারা হঠাৎ করে এই যে টেনে টেনে দেখতে যাওয়া ভিডিও, দেখবে এরপরে এই লাইনটা বসালাম, বলবে এই ক্যালকুলেশনটা কেমনে করলাম। কিন্তু আমি তো একটা মুখস্থ বসাইছি, তোমাকে 3টা মুখস্থ করাই দিছি না? শেষ। ওকে, তাহলে এটা গেল, আমরা এটাও পেরে গেছি। এই যে লাস্ট ম্যাথ, 10 নাম্বার ম্যাথ। এই 10টা ম্যাথের বাইরে মানে আর কোনো টাইপ নাই আসার মতো। পটাশিয়াম ডাইক্রোমেটের আছে, সেটাও আমরা এইভাবেই করব। দেখো একটাই ম্যাথ আছে, একটাই নিয়ম আছে, স্টকিওমেট্রি নিয়ম। ওই নিয়ম দিয়ে আমরা করা শুরু করব। দেখো সবার আগে এই ধরনের ম্যাথের ক্ষেত্রে বিক্রিয়া লিখতে হবে। প্রশ্নটা একটু খেয়াল করো। কত গ্রাম পটাশিয়াম ক্লোরেট পার ক্লোরেট উত্তপ্ত করলে এসটিপিতে 17 লিটার অক্সিজেন পাওয়া যাবে? উত্তপ্ত করছে বলছো। এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আমরা অলওয়েজ সবার আগে বিক্রিয়াটা লিখে ফেলবো। সবার আগে কি করবো বাবারা? বিক্রিয়া লিখে ফেলবো। KClO3, এটা বিয়োজিত হলো। বিয়োজিত হলে KCl হবে এবং অক্সিজেন উৎপন্ন হবে। এটাকে যদি একটু সমতা করি, এইখানে 2 গুণ হবে, 2 গুণ হইলো, এটাতে 2 গুণ হইলো, এটাতে 3 হয়ে গেল। সমতা বোঝা গেছে? সমতা যদি বোঝা হয়ে যায়, তাহলে আমাদের এইখানে সবসময় মাথায় রাখতে হবে কি কি চাইছে, তুমি আগে সেটা আইডেন্টিফাই করো। পটাশিয়াম পার ক্লোরেট চাইছে আর অক্সিজেন জানতে চাইছে। সো এই বিক্রিয়ার মধ্যে এইটার হিসাব বাদ, আমার এইটা দরকার আর এইটা দরকার। মোল লিখে ফেলো, কোনো কিছু জানার দরকার নাই। NKClO3 ডিভাইড বাই N অক্সিজেন, লিখে ফেলছো মোল। এটার মোল কত? 2, তাহলে NKClO3 মানে কি 2, আর অক্সিজেনের কত? 3, তাহলে কত হলো? 2/3। বলো বুঝছি কিনা? মানে কার এন কোনটা সেইটাই আমি বসাইছি জাস্ট সমতা করে। এখন এন সমান সমান তুমি একটা লম্বা সূত্র জানো, তাই না? চেইন রুল বলি আমি। এটা হচ্ছে জিৎ বাবা চেইন রুল। চলো, এন ইকুয়ালস টু তুমি জানো W/M V ডিভাইড বাই 22.4 ইন্টু, এই ইন্টু কেন,
22.4 n ডিভাইড বাই এন এ এস ভি, এই সূত্রটা তুমি জানো। এখন আমার কথা হচ্ছে এখানে কোনটা ব্যবহার করবো সেটা দেখতে হবে। সবার আগে দুইটারে দুই দিকে পাঠাই দাও। আমরা কি জানতে চাইছি? পটাশিয়াম পারক্লোরেটটা বের করতে বলছে, তাহলে NaClO3টা এইখানে রেখে দিব, রাখছি। তাহলে এইটা হয় 2/3 ইন্টু n অক্সিজেন, হয়েছে? যদি হয়, আমরা যেটা করব, কোন সূত্রটা অ্যাপ্লাই করব এটা ডিপেন্ড করবে কি চাইছে তার উপরে। KClO3 কি চাইছে? ভর চাইছে, গ্রাম চাইছে। তাহলে ভর দিয়ে কোনটা আছে? W/m আছে। তাহলে KClO3 এর ক্ষেত্রে W/m বসাবো, ইকুয়ালস টু 2/3 n অক্সিজেন কি দেওয়া আছে? 17 লিটার, ভি দেওয়া আছে। তাহলে সূত্র কোনটা? V/22.4, এই সূত্রটা বসাইতে হবে। অন্য কোনো সূত্র ইউজ করা যাবে না। কেন? SVও ইউজ করতে পারতা, কিন্তু এখানে কি ঘনমাত্রা দেওয়া আছে? অক্সিজেনের ঘনমাত্রা কি দেওয়া আছে বলো? দেওয়া নাই। তাহলে SB আমি কেন দেবো? তোমাকে বুঝতে হবে। এই কারণে বলছি পরীক্ষায় পড়ার আগে সবসময় আগে আইডেন্টিফাই করে নাও কি কি জানতে চাচ্ছে, কি দেওয়া আছে। ওকে, তাহলে বসাই দাও কি V ডিভাইড বাই 22.4। এইবার ক্যালকুলেশন করো, কার কার মান জানো, কার কার মান তুমি জানো না, হিসাব করে দেখো। তুমি জানো, তুমি অ্যাকচুয়ালি জানো ডাব্লিউ এর মানটা বের করতে হবে। ডাব্লিউ এর মানটা যদি বের করতে হয় তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু, যেহেতু কত গ্রাম বলছে, ডাব্লিউ এর মানটা বের করতে হবে। ডাব্লিউ ইকুয়ালস টু 2/3 ইন্টু ভি এর মান কত? 17 লিটার, 17 ডিভাইড বাই 22.4 ইন্টু এম এর মান কত? এম এইখানে চিন্তা করো তো, 122.5 বলে দিছিলাম না একটু আগে? তোমাকে মুখস্থ করাইছিলাম না পটাশিয়াম পারক্লোরেটের আণবিক ভর কত? 122.5। তাহলে এমটা এদিকে চলে আসলো 122.5। তোমাকে আমি ভেঙে ভেঙে কেন করাইলাম? পরীক্ষার টাইমে তুমি তো লাইন গ্যাপ দিতে পারবা, দ্রুত ক্যালকুলেশন করতে পারবা। আগে তো তোকে মেথডটা শিখতে হবে নাকি, শর্টকাটটা কি জিনিস। এখন দেখ কত সুন্দর একটা লাইন চলে আসলো না? এখন এই জিনিসটা আমাকে হ্যান্ড ক্যালকুলেশন করে বের করতে হবে। এইবার আমি এত সুন্দর করে হ্যান্ড ক্যালকুলেশন দেখাবো, তুমি জাস্ট অবাক হয়ে যাবা। তাহলে একটু দেখে নাও, 2/3 17/22.4 122.5। ওকে, তাহলে এইখানে লিখি ডাব্লু বের করবো আমরা। 2 ইন্টু কত কত ছিল? 17 122.5, 17 122.5 ডিভাইড বাই 3 ইন্টু 22.4। এটাই তো ছিল নাকি? এই যে এটাই আমরা বসাইছি। তাহলে ডাব্লুর মান বের করা যাবে। আমি এখন হ্যান্ড ক্যালকুলেশন করতেছি, প্রসেস তো বুঝতে পারছো। যদি ভি জানতে চাইতো তাহলে KClO3 ওখানে V/22.4 লিটার লিখতাম। মানে যেটা জানতে চাইবে সেটা ওইখানে বসাইতে হবে, এটা হচ্ছে কথা। ক্লিয়ার? এখন চলো, তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু কি হবে? আমি যেটা করব, আমি একটু শয়তানি করব। শয়তানি যেটা করব, এই 17টাকে ধরে নিব 15, 122.5কে ধরে নিব 120, আর 22.4 এটাই কত ধরলে ইউজ করা যায়, এটাকে আমি করে ফেলি, এটাকেও 20 ধরে ফেলি। তাহলে মানটা দেখতে সুন্দর একটা ক্যালকুলেশন চলে আসে, তাই না? মজা না? মানে আমার ইচ্ছা মতো আমি ধরবো। কেন ধরবো? কারণ আমি ওই ক্যালকুলেশনটা পারি, পেরে ওর কাছাকাছি যাব। তুমি যদি আরো বেশি ধরো, এটা 200 ধরো, এটার 500 ধরো, ধরো, তাহলে তুমি যে মানটা পাবা ক্যালকুলেশন তার কম মানটা দাগাইতে হবে। অ্যাপ্রক্সিমেট মান পাওয়ার জন্য এই যে আমি তোমাদের এতগুলা ম্যাথ করাইলাম না, তুমি যখন এই ম্যাথ করতে করতে নিজের হাতের একটা দক্ষতা চলে আসবে যে কত ধরলে কাছাকাছি মানটা তুমি জানতে পারো। এই যে হুদাই কেন 122 আমি 120 ধরবো? কারণ তুমি চিন্তা করো তো, 120 যদি হয় আর এটা যদি 20 ধরি, তাহলে কাটাকাটি করাটা ইজি হবে না? ইজি হবে। এই জিনিসগুলো মাথায় আনতে হবে। এই যে 10টা ম্যাথ যে করাইলাম, বিভিন্ন টাইপের ম্যাথ, ক্যালকুলেশন কিন্তু এর মধ্যে তোমাকে শিখাই ফেলছি কোনটা কি ধরতে হবে। এটা করতে করতে তোমাদের একবার প্র্যাকটিস হয়ে গেছে। ঠিক আছে? ওই যে তোমাদের পিডিএফটা দিচ্ছি, এই পিডিএফটা পেয়ে তুই আমাকে শুধু একটা থ্যাঙ্কস বলিস, অন্তত গ্রুপে অন্তত একটু জানাস যে না, যে জিৎ বাবার ক্লাসটা করে প্রবলেম সলভ হয়েছে। আর যেসব প্রবলেমে তুমি এখনো ফেস করতেছো আমাকে কমেন্টে জানাও, আমি তোমাকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? চলো, পরীক্ষা আছে, পরীক্ষাতে এই ম্যাথগুলাই আসবে। তুমি জাস্ট দাগায় আসবা, আমার নাম করে দাগায় চলে আসবা, বুঝা গেছে? আমার নামটা মনে পড়বে, এটা খুব ভালো একটা জিনিস। 2 ইন্টু 17কে কত ধরবো? 20, 20 ধরে করবো না 15 ধরি। কেন 20 ধরবো না? কারণ এই 3 দিয়ে তো কাটাকাটি কিছু একটা করতে হবে। আন্দাজে 20 ধরে তো আমি আর কাটাকাটি করে মানে ঝামেলায় পড়তে পারবো না, তাই না? তাহলে 15 ধরি, ইন্টু এটাকে 120 ধরি, 3 ইন্টু এটাকে 20 ধরি। এইবার দেখ ক্যালকুলেশনটা কত ইজি।
3 অক্ষে 3, 3 পাঁচা 15, 20 অক্ষে 20, এটা 6, 6 দুগুণে 12, 120 হয়ে যায়। তাহলে ক্যালকুলেশন কত হয়? 5 দুগুণে 10, 6 10 60। দ্যাট মিনস 60-এর উপরে কোনো মানটা হবে। কেন উপরে মান হবে? কারণ অ্যাকচুয়ালি চিন্তা কর, এটা 122 হইতো, তা 15 থেকে 17 হইতো, উপরের মানটা বেশি না? নিচে 22 থেকে কমায় 20 করছো, ঠিক আছে, কিন্তু এইটাতে যতটা বাড়াবা, কিন্তু 15 থেকে যাইতে হবে কোথায়? 17-তে। 120 থেকে যাইতে হবে 22.5-এ। তাহলে লবটা বাড়াইতেছি না? পি ইকুয়ালস টু কি? এক্স বাই ওয়াই। চিন্তা কর, লব যদি বৃদ্ধি পায়, এই যে এক্স এর মান বাড়ে, তাহলে পি এর মানও বাড়বে না? তাহলে অ্যাকচুয়ালি এই মানটা হিসাব করে যে মানটা পাইছি, এইগুলোর মান বাড়াইলে কি হবে? এর মানটা বাড়বে না? তাহলে আমরা যে মানটা পাবো, 60-এর চাইতে বেশি কোনো মান পাবো। অপশনে 62 থাকতে পারে, অপশনে 64 থাকতে পারে, অপশনে 65 থাকবে, এই মানগুলোই আনসার হবে। কখনোই মান 59, 58 এইগুলা হবে না, বা 70, 75 এই মানগুলোও হবে না, কারণ আমি তো কাছাকাছি মানগুলাই ছোট বড় করছি। তাহলে মান হইলে 60 থেকে 65-র মধ্যে ঘোরাফেরা করবে, মানটা দেখেই বোঝা যায়, তাই না? তাহলে উত্তর কি বোঝা গেছে কিসের মধ্যে ঘোরাফেরা করবে? তুমি অপশন দেখলে দাগাইতে পারবা। তুমি এক্সাক্ট ক্যালকুলেশন করে দেখো, এইটা 62 বা পয়েন্ট সামথিং কিছু একটা আসে, তাহলে কি আমার মানটা ঠিক আছে না? 60-এর চাইতে বড় মানই হবে না আনসার? বোঝা গেছে? হ্যান্ড ক্যালকুলেশন আশা করি এই যে 10টা টাইপ যে শিখাইলাম, এই 10 টাইপের মধ্যেই দেখবা তুমি যে কোনো ম্যাথ কমন পেয়ে গেছো। ঠিক আছে, তোমাদের হাতে সময় খুব বেশি নাই, ক্লাসটা করে ফেলবা, সাথে পিডিএফটা সলভ করে যাইস অন্তত। বিগত 36 বছরের তোর ম্যাথ আমি এক জায়গায় করে দিছি, এইটা খুঁজে খুঁজে বের করতে যে আমার কতটা পরিশ্রম হয়েছে তুই এটা জানিস না ভাই। অন্তত এইটা অন্তত সৎ ব্যবহার করিস, ঠিক আছে? এই যে রাত জেগে ক্লাসটা রেকর্ড করা, এই সৎ ব্যবহারটা, মানে তোমরা পরিশ্রমের মূল্য দিবা, তোমরা পরিশ্রম করবা, দেখবা ফল অবশ্যই পাবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যে সমস্যা হয় আমাকে আবার জানায়ও কমেন্টে, আমরা সমাধান করা এবং টেকনিক দিয়ে মনে রাখার জিনিসটা তোমাকে বুঝাই দিব। ওকে?